মিথ্যের শেকল যত। এতক্ষণে আশা করি পরিষ্কার বুঝতে পেরেছেন যৌন অপরাধের সাথে পর্নোগ্রাফির সম্পর্কটা। পর্নোগ্রাফি সরাসরি বিকৃত যৌনাচার এবং যৌন নিপীড়কের প্রভাবক হিসেবে কাজ করে। যৌনতা যেমন শারীরিক তেমনি মানসিক। পর্নোগ্রাফি টার্গেট করে মানুষের মনকে, আর একবার মনের উপর প্রভাব বিস্তার করার পর সেটার ছাপ পড়তে শুরু করে শরীরের উপর। পর্নোগ্রাফিতে আসক্ত সবাই বের হয়ে রেপ করা শুরু করে দেয়, ব্যাপারটা এমন না। তবে পর্ন সেক্সের ব্যাপারে স্বাভাবিক ধারণাকে বদলে দিয়ে বিকৃত ও অস্বাভাবিক যৌনতার ইচ্ছা তৈরি করে। পর্নোগ্রাফিতে আসক্ত সবার মধ্যেই বিকৃত যৌনতার গ্রহণযোগ্যতা তৈরি হয়। প্রথমবার হার্ডকোর পর্নোগ্রাফি দেখার সময় অনেক কিছুই আপনার কাছে অস্বাভাবিক, নোংরা মনে হবে, গা ঘিন ঘিন করবে। কিন্তু ক্রমাগত এই ধরনের পর্ন ভিডিও দেখতে থাকলে একসময় আপনার কাছেই এসব কাজকে খুব স্বাভাবিক লাগবে। শুধু তাই না, আপনার মধ্যে এমন আচরণ করার আকর্ষণ জন্মাবে। পর্নোগ্রাফি এভাবে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অবসেসিভ এবং প্যাথোলজিক টেন্ডেন্সি গড়ে তুলছে। এক একজনের মধ্যে এক এক ধরনের আসক্তি, অবসেশন, বিকার বা প্যাথোলজিক্যাল আচরণের প্রবণতা তৈরি হচ্ছে। এটা হতে পারে হস্তমৈথুন, ভায়ারিজম, অ্যানাল ওরাল সেক্সের মতো বিকৃত যৌনাচার, ক্রমাগত সেক্সুয়াল ফ্যান্টাসিতে ভোগা, গ্রুপ সেক্স, সমকামিতা, শিশুকামিতা, ধর্ষণ করার প্রবণতা, ব্যাপক বহুগামিতা অথবা অন্য কোনো যৌন মানসিক বিকৃতি। সহজ বাছাই, পর্নোগ্রাফি মানুষের স্বাভাবিক যৌন প্রবণতা নষ্ট করে দেয়। পর্নোগ্রাফি যত কড়া ধাঁচের হয়, পর্ন আসক্ত দর্শকের উপর সেটার প্রভাব তত তীব্র হয়। বর্তমান সমাজের সবচেয়ে জনপ্রিয় পর্ন ভিডিওগুলোর সহিংসতার ব্যাপক উপস্থিতির কারণে এসব পর্ন আসক্তদের মধ্যে ধর্ষণ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এই কথাগুলোর সাথে স্বাভাবিক বিবেচনাবোধ সম্পন্ন কারুর দ্বিমত করার কথা না। একজন মানুষ যার ফিতরাত তথা সহজাত প্রবণতা নষ্ট হয়ে যায়নি, এই কথাগুলো স্বীকার করে নেবে সে। কিন্তু সমস্যা অন্য জায়গায়, অর্থনীতিতে। যখন কোনো সমীকরণে অর্থনীতি ঢুকে পড়ে, সবচেয়ে সোজাসাপটা বিষয়গুলো চরম গোলমেলে হয়ে ওঠে। গ্লোবাল পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত শত শত বিলিয়ন ডলারের প্রশ্ন। 2006 সালে এই ইন্ডাস্ট্রি মোট আয় ছিল $97 বিলিয়ন। মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, ইয়াহু, অ্যাপল এবং নেটফ্লিক্সের সম্মিলিত আয়ের চেয়েও বেশি। বছরে পর্ন ইন্ডাস্ট্রির প্রফিট $15 বিলিয়ন। সেই তুলনায় হলিউডের বাৎসরিক প্রফিট $10 বিলিয়ন। আর এ তো শুধু ঘোষিত আয়ের হিসেব। পর্ন ইন্ডাস্ট্রির লেনদেনের বড় একটা অংশ কখনোই রিপোর্টেড হয় না। অর্থাৎ এই ইন্ডাস্ট্রির প্রকৃত সাইজটা আরও অনেক বড়। যখন কোনো কিছুর সাথে এত এত টাকা জড়িত থাকে, তখন সেটাকে ক্ষতিকর হিসেবে স্বীকার করা, ঘোষণা দেওয়া বেশ কঠিন হয়ে যায়। সহজ সমীকরণে গোলমেলে অর্থনীতি ঢুকে পড়ে। সোনার ডিম পাড়া রাজহাঁসকে রক্ষা করাটা হয়ে দাঁড়ায় রুটি রুজির এবং পুঁজির প্রশ্ন। ফার্মাসিউটিক্যাল, হোটেল ও ট্যুরিজম, কেবল ও স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক, ওয়াল স্ট্রিট, গ্লোবাল সেক্স ট্রাফিক, সেক্সোলজি ও সাইকোলজি, এই সবগুলো ইন্ডাস্ট্রি বিভিন্নভাবে লাভবান হয় পর্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে। ব্যক্তি ও সমাজের উপর পর্নের ক্ষতিকর প্রভাবের কথা আড়াল করে পর্নকে নির্দোষ ও উপকারী বিনোদন প্রমাণ করতে তারাই দাঁড়াবাঁধা কুযুক্তি এবং অপবিজ্ঞান ব্যবহার করে চালানো হয় ব্যাপক প্রোপাগান্ডা। আর পর্নোগ্রাফি ও হস্তমৈথুনের ফাঁদে আটকে পড়া অনেকেই অন্ধের মতো এই ফাঁকা বলিগুলো ক্রমাগত আওড়িয়ে যান। এমনই একটি বহুল ব্যবহৃত তথ্য হল ক্যাটারসিস থেরাপি বা ক্যাটারসিস ইফেক্ট। বারবার এই তত্ত্বের রেফারেন্স টেনে এনে অনেকেই দাবি করে বসেন ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌন বিকৃতি, মানসিক বিকৃতি, শিশুকাম এগুলোর পেছনে পর্নোগ্রাফি প্রভাবক হিসেবে কাজ তো করেই না, বরং সমাজ থেকে এই অপরাধগুলোর মাত্রা কমিয়ে ফেলার জন্যে পর্নোগ্রাফি খুবই কার্যকর। একেবারে ব্রহ্মাস্ত্র। তো কিভাবে এই ব্রহ্মাস্ত্র কাজ করে? এই তত্ত্বের প্রবক্তারা ব্যাখ্যা করেন এইভাবে। ধরুন কেউ কামের জ্বালায় একদম অস্থির হয়ে আছে, পাগল প্রায় অবস্থা। যে কোনো উপায়ে যার সাথেই হোক অন্তরঙ্গ না হতে পারলে সমূহ বিপর্যয়ের আশঙ্কা। কিন্তু সেই লোকের কোনো সুযোগ নেই কারো সঙ্গে অন্তরঙ্গ হবার। এখন সে কি করবে? প্রবৃত্তির ক্রমাগত অত্যাচারে অনিষ্ট হয়ে সে হাত বাড়াতে পারে তার আশেপাশের কোনো নারীর দিকে। শিশুর দিকে নজর দেওয়াও অসম্ভব কিছু নয়। পতিতালয়েও যেতে পারে। কিন্তু যদি তার পর্ন দেখার সুযোগ থাকে, তাহলে নিজের ভেতরে ক্রমাগতই বাড়তে থাকা প্রেশারটুকু রিলিজ করে দিয়ে ঠান্ডা হতে পারবে। সমাজের অগণিত মানুষ রক্ষা পাবে বিপর্যয়ের হাত থেকে। মনে করুন একজন ব্যক্তি
সম্ভাব্য শিশু দর্শক। বহুদিন থেকেই তার ইচ্ছে শিশুদের নিপীড়ন করার, কিন্তু সুযোগের অভাবে সেটা সম্ভব হয়ে উঠছে না। এখন এই ব্যক্তিকে যদি ক্রমাগত চাইল্ড পর্ন দেখানো হয়, তাহলে সে কিছুদিন পর শিশুদের সঙ্গে যৌন মিলনের আগ্রহ হারিয়ে ফেলবে। এভাবে মানুষের যৌন তাড়না, যৌন বিকৃতি, যৌন নিপীড়নের ইচ্ছা, সেক্স ফ্যান্টাসিগুলো পর্ন দেখার মাধ্যমে পূরণ হয়ে যাবে। বাস্তব জীবনে আর এসব বিকৃত কাজকর্মের দরকার হবে না। সমাজ রক্ষা পাবে ক্ষতির হাত থেকে। এই পর্যন্ত পড়ার পর মনে হয় ঠিকই তো, পর্নোগ্রাফি যৌন চাহিদা তা যত বিকৃতই হোক না কেন, পূরণের একটা নিরাপদ রাস্তা তৈরি করে দিয়ে সমাজকে মারাত্মক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে। কিন্তু আসলে ব্যাপারটা ঠিক উল্টো। এই থিওরিকে বহু আগেই এক্সপার্টরা বাতিলের খাতায় ফেলে দিয়েছে। তাহলে শুভঙ্করের ফাঁকিটা কোথায়? যে এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে ক্যাটারসিস থেরাপি দেওয়া হয়েছিল, তার এক্সপেরিমেন্টাল সেটআপ ছিল খুবই অগোছালো। মানসম্মত ও গ্রহণযোগ্য গবেষণার জন্য যে স্ট্যান্ডার্ড বজায় রাখা দরকার, তার কিছুই করা হয়নি। টেনেটুনে 30 জনের একটু বেশি মানুষের উপর তথা 32 জনের উপর 15 দিন ধরে গবেষণা চালিয়ে ক্যাটারসিস থেরাপির উপসংহার টানা হয়। এই 32 জনের মধ্যে 23 জনের একটা গ্রুপকে একটানা 15 দিন একই ঘরানার পর্ন ভিডিও দেখানো হয়। 15 দিন পর 23 জনের গ্রুপটা জানায় শুরুতে তারা পর্ন ভিডিও দেখে উত্তেজিত হতো, কিন্তু পরে তারা পর্ন ভিডিওতে আগ্রহ হারিয়ে ফেলে। একই রকমের পর্ন ভিডিও দেখার ফলে তাদের একঘেয়েমি পেয়ে বসে। শুভঙ্করের ফাঁকিটা এখানেই। পর্নকে নির্দোষ প্রমাণ করার বদলে এটা আসলে মানুষের যৌনতার উপর পর্নের ভয়ঙ্কর ক্ষতিকর প্রভাবের একটি প্রমাণ। ব্যাপারটা একটু চিন্তা করুন। একই ধরনের পর্ন টানা 15 দিন, মাত্র 15 দিন দেখলেই মানুষের একঘেয়ে লাগতে শুরু করে। একই ধাঁচের পর্ন তাদের আর আগের মতো উত্তেজিত করতে পারে না। মনে করুন আপনি বিরিয়ানি খেতে পছন্দ করেন। এখন আপনাকে যদি ক্রমাগত কয়েকদিন ধরে বিরিয়ানি খাওয়ানো হতেই থাকে, তাহলে এক পর্যায়ে আপনি আর বিরিয়ানি খেতে চাইবেন না। এটাই স্বাভাবিক। তেমনইভাবে একই ঘরানার পর্ন ভিডিও বারবার দেখতে থাকলে তাতে আগ্রহ হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক। এমন অবস্থায় একঘেয়েমি দূর করার জন্যে মানুষ কী করতে পারে? তারা বোর্ড হয়ে পর্ন দেখা ছেড়ে দেয়, অথবা তাদের আচরণ এবং যৌন চাহিদার উপর পর্নোগ্রাফির কোনো প্রভাব পড়ে না। আমরা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পেরেছি যে কিছুটা হলেও যৌন চাহিদার উপর প্রভাব পড়েছে, কারণ কয়েকদিন পর্ন দেখার পরে দর্শকদের উত্তেজিত হবার ক্ষমতা কমে যাচ্ছে, ফলে কমে যাচ্ছে সংবেদনশীলতা। মানুষ সাধারণত প্রথম দিকে সফটকোর ঘরানার পর্ন দেখে। একসময় সফটকোর পর্ন তাদের কাছে একঘেয়ে লাগতে শুরু করে, তখন তারা ঝুঁকে হার্ডকোর পর্নোগ্রাফির দিকে। একসময় হার্ডকোর পর্নোগ্রাফিও তাদের উত্তেজিত করার জন্য যথেষ্ট হয় না। পর্ন আসক্ত ব্যক্তি তখন ঝুঁকে আরও কড়া ধাঁচের পর্নোগ্রাফির দিকে। পশুকাম, শিশুকাম, রেপ পর্ন, ট্যাবু ইত্যাদি চরম বিকৃত ধরনের পর্ন দেখা শুরু করে। একই সাথে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে পর্ন আসক্তি, মানে পর্ন দেখার সময় ক্রমাগত বাড়তে থাকে। আসক্তির শুরুর দিকে কেউ সপ্তাহে 1 ঘন্টা পর্ন দেখলে কিছুদিন পর সে হয়তো সপ্তাহে 2 ঘন্টা পর্ন দেখবে। এভাবে ধীরে ধীরে পর্ন দেখার পরিমাণ বাড়তে থাকে। সেই সাথে বাড়তে থাকে পর্দায় দেখা জিনিসগুলো বাস্তব জীবনে অনুকরণ করার তীব্র আকাঙ্ক্ষা। এখন কেউ হয়তো বলতে পারে, যারা পর্ন দেখে তাদের সবাই কি ধর্ষণ কিংবা শিশু নির্যাতন শুরু করে? অবশ্যই না। তাই পর্নোগ্রাফি রেপ কিংবা অন্যান্য যৌন বিকৃতিকে প্রভাবিত করে এমন বলা ভুল। এই কথাটা আসলে টোবাকো ইন্ডাস্ট্রির এই ভুল দাবির মতো যে যেহেতু অনেক ধূমপায়ী ফুসফুস ক্যান্সারে মারা যায় না, তাই ধূমপান ফুসফুস ক্যান্সারের কারণ না। পর্ন ভিডিও দেখেই সবাই রেপ করতে বেরিয়ে পড়ে না, এই কথা সত্য। কিন্তু এ থেকে কি এই উপসংহার টানা যায় পর্ন আসলে ধর্ষণ প্রতিরোধ করে? দুটো গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে তাকানো যাক। 1. সাধারণত পর্নোগ্রাফি দেখার পর মানুষ কি করে? 2. পর্নোগ্রাফি দেখা কি দর্শকের উপর কোনো যৌন মনস্তান্ত্রিক প্রভাব ফেলে? প্রথম প্রশ্নের উত্তরটা সবার জানা। কেউ পর্ন দেখা শেষ করে চুপচাপ পড়াশোনা, অফিসের কাজ অথবা পরিবারের লোকজনের সাথে আলাপচারিতায় ফেরত যায় না। পর্ন দেখার পর অবশ্যই ঠান্ডা হতে হয়। কোনো কারণে তখনই সম্ভব না হলে একটু নিরিবিলিতে উপযুক্ত সুযোগ পাওয়া মাত্র ব্যক্তি ঠান্ডা হতে চায়। পর্ন দেখার পর অধিকাংশ মানুষ হস্তমৈথুন করে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই পর্ন দেখা হয় হস্তমৈথুন করার জন্য। এটা একটা সার্কুলার লুপের মতো। যদিও অধিকাংশ মানুষের কাছে সেক্সের তুলনায় হস্তমৈথুন যৌনক্রিয়া হিসেবে হয়তো নিম্নমানের অল্টারনেটিভ, কিন্তু তবুও দিন শেষে হস্তমৈথুন একটা যৌনক্রিয়া। সুতরাং এই কথা আমরা সবাই স্বীকার করি যে মানুষ পর্ন দেখে যৌনক্রিয়ায় তথা হস্তমৈথুনে লিপ্ত হয়, অথবা
অথবা যৌনক্রিয়ার আগে নিজেকে উত্তেজিত করার জন্য পর্ন দেখে। পর্ন দেখা, গান শোনা কিংবা নাটক দেখার মতো নিছক কোনো প্যাসিভ নিষ্ক্রিয় বিনোদন না, বরং পর্ন দেখা এমন এক প্রতিক্রিয়ার অংশ যার সাথে বাস্তব যৌনক্রিয়া অবিচ্ছেদ্যভাবে যুক্ত। পর্ন দেখার পর আপনি রিলিজ খুঁজবেনই, এটাই স্বাভাবিক। পর্নোগ্রাফি এবং বীর্যপাতের আনন্দ অর্জন এক সূত্রে গাঁথা। যৌনক্রিয়ার মাধ্যমে বীর্যপাত এবং শীর্ষ সুখে পৌঁছানো হলে পর্ন দেখার স্বাভাবিক পরিণতি। এটুকু পর্যন্ত স্বীকার করে নিতে সুস্থ মস্তিষ্কের কারোই আপত্তি থাকার কথা না। যদি এটুকু আপনি স্বীকার করে নেন, তাহলে আসলে প্রশ্ন দাঁড়ায়, আপনি কি মনে করেন সব ক্ষেত্রে এই যৌনক্রিয়া হস্তমৈথুনের মধ্যে সীমাবদ্ধ থাকবে? পর্ন আসক্ত ব্যক্তি শুধু হস্তমৈথুনে আগ্রহী হবে? চিন্তা করতে থাকুন। সেই ফাঁকে আমরা দ্বিতীয় প্রশ্নটার উত্তরের দিকে একটু নজর বুলিয়ে দিই। পর্নোগ্রাফি দেখা কি দর্শকের উপর কোনো যৌন মনস্তান্ত্রিক প্রভাব ফেলে? হ্যাঁ, পর্নোগ্রাফি দর্শকের যৌন মনস্তন্ত্রের উপর প্রভাব ফেলে। পর্নোগ্রাফিকে উপকারী প্রমাণ করার জন্য যে তত্ত্ব প্রচার করা হয়, সেটা দিয়েই এটা প্রমাণ করা যায়। একই ধরনের পর্নো একটানা দেখার কারণে একঘেয়ে লাগা, এটা একটা যৌন মনস্তান্ত্রিক পরিবর্তন। আগে যা দেখে দর্শক উত্তেজিত হচ্ছিল, এখন সেটাতে আর তার হচ্ছে না। এটা হলো যৌন মনস্তান্ত্রিক পরিবর্তনের ফলাফল। পর্নের কারণে দর্শকদের যৌন চাহিদা এবং যৌন চিন্তার ধরন বদলে যাচ্ছে। পর্নে দেখা যৌনাচারগুলো ছাড়া সাধারণ যৌন আচরণ পর্ন আসক্ত অনেকের কাছে একেবারেই পানসে মনে হয়। অনেকের মধ্যে পর্ন বা বিকৃত যৌনাচার ছাড়া স্বাভাবিকভাবে উত্তেজিত হওয়া কঠিন হয়ে যায়। এটা আর একটা প্রমাণ, পর্ন আসক্ত ব্যক্তি বাস্তব জীবনে পর্ন ভিডিওতে দেখা কাজগুলোর অনুকরণ করতে চায়। এটা আরও একটা প্রমাণ, পর্ন দেখে মানুষ শুধু রিলিজ পাচ্ছে না, বিশেষ করে যৌনাচারের জন্যে তার মধ্যে তীব্র আকাঙ্ক্ষাও তৈরি হচ্ছে। এবং শুধু এতটুকুতেই আসলে ক্যাথারসিস থিওরি ভুল প্রমাণিত হয়ে যায়। এখানে একটা বিষয় হলো, যৌন মনস্তন্ত্রের উপর পর্নোগ্রাফি এই প্রভাব সাথে সাথে কার্যকর হয় না। যারা পর্নোগ্রাফিকে উপকারী বলেন, তারা মূলত এই পয়েন্টের উপর ভিত্তি করে নিজেদের দাবি প্রমাণ করতে চান। কিন্তু সমস্যা হলো, পর্নোগ্রাফির দীর্ঘমেয়াদী প্রভাব কী, সেটা তারা এড়িয়ে যান। পর্ন দেখেই কেউ রেপ করতে বের হয়ে যায় না, কিন্তু তার মানে এটা না যে এর কোনো প্রভাব তার উপর পড়েনি। যৌন মনস্তন্ত্রের উপর পর্নোগ্রাফির যে প্রভাব, সেটা ধীরে ধীরে কার্যকর হয়। দিনের পর দিন, মাসের পর মাস বারবার পর্নোগ্রাফি দেখার ফলে তার চিন্তার কাঠামোতে পরিবর্তন আসে। পর্ন আসক্ত ব্যক্তি পর্ন দেখা বা পর্নের দৃশ্য নিয়ে ফ্যান্টাসাইজ করা ছাড়া উত্তেজিত হতে পারে না। আবার ক্রমাগত পর্ন দেখতে থাকলে সময়ের সাথে সাথে পর্নের মাধ্যমে তার উত্তেজিত হবার ক্ষমতাও কমতে থাকে। আরও বেশি সহিংস, আরও বেশি বিকৃত পর্ন ছাড়া সে উত্তেজিত হতে পারে না। এই প্রক্রিয়া চলতে থাকলে এক পর্যায়ে সেক্স সম্পর্কে তার চিন্তা বাস্তব জীবনের স্বাভাবিক যৌন আচরণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। সহজ ভাষায়, প্রথমত পর্নোগ্রাফি মানুষকে যৌনক্রিয়াতে তীব্রভাবে উদ্ধৃত করে, আর দ্বিতীয়ত পর্নোগ্রাফি যৌনক্রিয়ার ব্যাপারে মানুষের প্রেফারেন্সকে বদলে দেয়। তার যৌন চাহিদা ও যৌন মনস্তন্ত্র বিকৃত হয়ে যায়। একদিকে তার মধ্যে তীব্র যৌনাকাঙ্ক্ষা কাজ করে, অন্যদিকে স্বাভাবিকভাবে তৃপ্ত হওয়া তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। নারী, বিয়ে, সেক্স, রেপ, বিকৃত যৌনাচার ইত্যাদি দিয়ে তার দৃষ্টিভঙ্গি এবং আচরণ বদলে যায়। এমন ব্যক্তির রেপ, শিশুকাম কিংবা অন্য কোনো বিকৃত যৌনাচারে লিপ্ত হবার সম্ভাবনা ব্যাপকভাবে বেড়ে যায়। সিগারেট থেকে শুরু, শেষকালে হেরোইন, ব্যাপারটা অনেকটা এমন। এটা মাদক আসক্তির ক্লাসিক প্যাটার্ন। শুরুতে অল্পেই নেশা হয়ে যায়, কিন্তু সময়ের সাথে সাথে চাহিদা বাড়তে থাকে। আগে যতটুকুতে ধরত, তাতে আর হয় না। নেশা চড়াতে আরও বেশি মাদক দরকার। সেই সাথে তৈরি হতে থাকে মাদকের উপর ডিপেন্ডেন্স এবং আসক্তি। এভাবে মাদক আসক্তি ধাপে ধাপে অগ্রসর হয়। পর্ন আসক্ত ব্যক্তির ক্ষেত্রেও বিষয়টা এমন। চিন্তা করে দেখুন, একজন পর্ন আসক্ত ব্যক্তি যখন এমন অবস্থার মধ্যে দিয়ে যায়, তখন তার যৌন মনস্তন্ত্রের কী অবস্থা হয়। নিত্য নতুন নারী কিংবা শিশুদের হার্ডকোর পর্নোগ্রাফি দেখেও যে লোক উত্তেজিত হতে পারে না, বাস্তবের রক্তমাংস ঘামের নারীর সাথে স্বাভাবিক যৌনতা কি তাকে উত্তেজিত করতে পারবে? এভাবে একজন লোক যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, যখন ধর্ষণের ভিডিও কিংবা শিশুদের ধর্ষণের ভিডিও পর্যন্ত তার কাছে একঘেয়ে লাগা শুরু করে, তখন সে কি করে? কি তাকে উত্তেজিত করবে? সে কি অতৃপ্ত জ্বালা, এ তীব্র ক্ষুধা নীরবে সয়ে যাবে? আপনি, আমি, আমরা সবাই জানি, তীব্র যৌনাকাঙ্ক্ষা নিছক মনের জোরে চেপে রাখা যায় না। সাময়িকভাবে পারা গেলেও সেটা স্থায়ী হয় না। একসময় না একসময় বিস্ফোরণ ঘটেই। আসলে পর্নোগ্রাফি রিলিজের কাজ তো করেই না, বরং আকাঙ্ক্ষাকে
আরও তীব্র করে এবং আসক্ত ব্যক্তিকে বিকৃত যৌনাচারের দিকে নিয়ে যায়। ফলে সমাজে যৌন নিপীড়ন, শিশুকাম, রেপসহ অন্যান্য বিকৃত কামের প্রবণতা বৃদ্ধি পায়, যার অনেক প্রমাণ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আরও অসংখ্য প্রমাণ চারপাশের পৃথিবীতে আপনি পাবেন। এতে গেল যৌন চাহিদা এবং যৌন মনস্তান্ত্রিকের দিকের কথা। এছাড়া কমন সেন্সের মাপকাঠিতেও ক্যাথারসিস থিওরি বা পর্নোগ্রাফি উপকারী হওয়ার জন্যে কোনো থিওরি একেবারেই টেকে না। যদি কেউ বারবার ইয়াবা কিংবা হেরোইন খাবার ভিডিও দেখে, যদি এসব ভিডিওতে এই কাজগুলোকে গ্ল্যামারাইজ করে উপস্থাপন করা হয়, তাহলে কি সমাজে ইয়াবা কিংবা হেরোইন ব্যবহার কমে যাবে? আচ্ছা, ধরুন আপনাকে বলা হলো বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতে শিশু কর্তৃক শিশুদের শারীরিক আঘাত করার হার কমাতে। আপনি কি এটার সলিউশন হিসেবে এসব শিক্ষকদের বলবেন ছোট বাচ্চাদের পেটানো এবং টর্চার করার নতুন নতুন ভিডিও নিয়ম করে দেখতে? নানা আঙ্গিকে, নানা লোকেশনে চাকচিক্যময় ও জাঁকজমকপূর্ণভাবে ছোট বাচ্চাদের মারা এবং মার খেতে দেখার ভিডিও কি তাদের পেটানোর ইচ্ছা ও মানসিকতাকে নষ্ট করে দেবে? সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ কি আদৌ এই ধরনের সমাধান সিরিয়াসলি নেবে? পর্ন দেখার সাথে যদি রেপের হার কমে, তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি পর্ন প্রডিউস করা এবং পর্নোগ্রাফির সবচেয়ে বড় গ্রাহক আমেরিকাতে কেন এত রেপ হয়? কেন আমেরিকার মিলিটারি, কলেজ, হলিউড সব জায়গাতে এত ধর্ষণ, এত যৌন নিপীড়ন হয়? কেন রেপ পর্ন ইন্ডিয়াতে জনপ্রিয়তার তুঙ্গে থাকার পরেও ভারতে রেপ না কমে বরং ব্যাপকভাবে বৃদ্ধি পায়? সির্ফ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এই ধরনের গুজামিল দেয়া কথা ব্যবহার করে পর্নোগ্রাফির মতো এতটা ক্ষতিকর বিষয়কে নির্দোষ বিনোদন প্রমাণ করার প্রোপাগান্ডা চালানো হয়। হস্তমৈথুনের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। বর্তমান সময়ের অধিকাংশ ডাক্তার, এক্সপার্ট এবং ইন্টারনেট ওয়েবসাইট আপনাকে বলবে হস্তমৈথুন একেবারেই ক্ষতিকর না। এদিক সেদিক থেকে নানান জোড়াতালি দেওয়া প্রমাণ তুলে এনে প্রমাণ করতে চাইবে হস্তমৈথুন প্রায় নিশ্চিতভাবেই শরীরের জন্য ভালো। এটা একেবারেই ন্যাচারাল একটি বিষয়, এই নিয়ে চিন্তা করার কিছুই নেই। হস্তমৈথুন শরীরের জন্য ভালো বা স্বাভাবিক যৌন আচরণ, এই ধরনের কোনো কংক্রিট প্রমাণ নেই। হস্তমৈথুন স্বাভাবিক, ন্যাচারাল এসব কথার প্রচলন আজ থেকে মাত্র 7-8 দশক আগের। এর আগে পর্যন্ত হস্তমৈথুনকে, বিশেষ করে নিয়মিত ও ক্রমিক হস্তমৈথুনকে একটি অস্বাভাবিক যৌনাচার হিসেবে দেখা হতো। এমনকি নানা যৌন বিকৃতিকে হোয়াইট ওয়াশ করা সিগমুন্ড ফ্রয়েডের মতো বিকৃত মানসিকতার লোকও হস্তমৈথুনকে অস্বাভাবিক মনে করত। মূলত হস্তমৈথুনকে স্বাভাবিক এবং উপকারী হিসেবে দেখার প্রবণতা শুরু হয় 1949 সালে আলফ্রেড কিনসির সেক্সুয়াল বিহেভিয়ার ইন দ্য হিউম্যান মেল প্রকাশিত হওয়ার পর। এই বইটি এবং 1953 সালে প্রকাশিত তার আরেকটি বই সেক্সুয়াল বিহেভিয়ার ইন দ্য হিউম্যান ফিমেল ম্যাস মিডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় পাশ্চাত্যের ঝড় তুলে যৌনতা সম্পর্কে পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গিতে আনে আমূল পরিবর্তন। পাশ্চাত্যের ইতিহাসে অন্য কোনো বই বা রিপোর্ট পাশ্চাত্যে এতটা বদলে দেয়নি যেমন এই দুইটি বই দিয়েছিল। আধুনিক সেক্স এডুকেশন, সাইকোলজি এবং সেক্স সম্পর্কে চিকিৎসকদের সার্বিক চিন্তা কিনসির এই দুটি বইয়ের উপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছে। যৌনতা সম্পর্কে আধুনিক পশ্চিমা ধারণা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গড়ে উঠেছে আলফ্রেড কিনসির এই দুই বিখ্যাত থিসিসের উপর ভিত্তি করে। তার এই বইয়ে কিনসি চরম পর্যায়ের বিকৃত কিছু চিন্তাকে বিজ্ঞানের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সে দাবি করে শিশুরা জন্মগতভাবেই, এমনকি গর্ভে থাকা অবস্থাতেই সেক্সুয়ালি অ্যাক্টিভ। তার মতে শিশুরা একেবারে ছোটকাল থেকে হস্তমৈথুন করা শুরু করে। কত ছোটকাল থেকে? কিনসির দাবি হলো 2, 4, 7 মাস বয়সী শিশুরাও নাকি হস্তমৈথুনের মাধ্যমে চরমানন্দে তথা অর্গাজমে পৌঁছাতে সক্ষম। 7 মাস বয়সী একটি শিশু এবং 1 বছরের নিচে আরও 5 জন শিশুকে সে নিজে নাকি শীর্ষসুখ অর্জন করতে দেখেছে। সে আরও বলে এত কম বয়স্ক শিশুরা বয়স্ক সঙ্গী সঙ্গিনীদের সঙ্গে আনন্দদায়ক এবং উপকারে যৌনমিলন করতেই পারে এবং এমন করা উচিত। অভিভাবকদের উচিত 6 থেকে 7 বছর থেকে শুরু করে শিশুদের হস্তমৈথুন করানো এবং একসাথে মিলেমিশে হস্তমৈথুন করা। কিনসি আরও দাবি করে অধিকাংশ মানুষ আসলে উভকামী। যৌনতার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই, কোনো যৌনতাই অস্বাভাবিক না। সমকাম, উভকাম, শিশুকাম, পশুকাম, অজাচার, যার যা ইচ্ছে সেটা করবে, এতে কোনো সমস্যা নেই। আসলে কিনসি নিজে ছিল একজন চরম মাত্রায় বিকৃত মানসিকতার লোক। ব্যক্তিগত জীবনে ভয়ঙ্কর বিকৃত যৌনাচারে অভ্যস্ত। তার রিসার্চ ছিল জালিয়াতিতে ভরা। পরবর্তীকালে এই মহান বিজ্ঞানীর কাজগুলো ভুল প্রমাণিত হয়েছে বিজ্ঞানীদের হাতেই। বিজ্ঞানীরা দেখিয়েছেন আলফ্রেড কিনসির দাবিগুলো তেমন কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই। তার তথ্য উপাত্তগুলো যথেষ্ট পরিমাণের গোঁজামিলে ভরপুর। এক্সপেরিমেন্ট করার জন্যে অনেক সময় সাবজেক্টের উপর চরম যৌন নির্যাতন চালানো হয়েছে। রেহাই দেওয়া হয়নি শিশুদের, কিন্তু ততদিনে ক্ষতি যা হবার হয়ে গিয়েছে।
হস্তমৈথুন ক্ষতিকর না বরং উপকারী কিনসির জোর গলায় দাবি করা এই চরম মিথ্যা সেক্স এডুকেশনের বইগুলোতে বারবার খুব বিশ্বাসযোগ্যতার সাথে উপস্থাপন করা হয়েছে এবং এটাকে ধ্রুব সত্য বলে মেনে নিতে বাধ্য করা হয়েছে। কিন্তু হস্তমৈথুন যদি স্বাভাবিকও বলা হয়, তাহলে প্রথমবার হস্তমৈথুনের পর কেন মনের উপর অনুশোচনার একটি গাঢ় পর্দা নেমে আসে? প্রথমবার হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত করার পর প্রায় সবার চরম অনুশোচনা হয়। ভাষা, ভৌগোলিক অবস্থা, ধর্ম, বর্ণভেদে এমন অবস্থায় মানুষের মনে হয় যে খুব খারাপ কিছু একটা করে ফেলেছে। অনুভূতিটা সর্বজনীন। এর ব্যাখ্যা কী? হস্তমৈথুন ভালো প্রমাণ করতে চাওয়া বিশেষজ্ঞরা বলবে, ধর্ম ও সামাজিক মূল্যবোধ আমাদের চিন্তা করতে শেখায় যে এই কাজটা খারাপ, এটা একটা পাপ, আর এই জন্যেই মানুষের মধ্যে অনুশোচনা কাজ করে। এই ব্যাখ্যার ভুল কোথায়? কোনো কাজের ব্যাপারে ধর্মের বক্তব্য দ্বারা প্রভাবিত হওয়ার জন্যে আপনাকে তো আগে কাজটাকে চিনতে হবে, সেটার মাধ্যমে ধর্মের বক্তব্য জানতে হবে। কিন্তু আপনি দেখবেন হস্তমৈথুনের মাধ্যমে প্রথম বীর্যপাতের অভিজ্ঞতার সময় অনেকেই ধারণা থাকে না আসলে কি হচ্ছে। যে ছেলেটা বুঝতেই পারছে না কি হলো, সে কিভাবে এই কাজের ব্যাপারে ধর্মের বক্তব্য জানবে আর সেটা দিয়ে প্রভাবিত হবে। আসলে এটাই ফিতরাত, মানুষের সহজাত প্রবণতা তথা ন্যাচারাল ডিসপোজিশন। মানুষের সহজাত নৈতিক কম্পাস তাকে জানিয়ে দেয় কাজটা খারাপ, আর তাই প্রথম সবাই অনুশোচনায় ভোগে, কিন্তু পরে মানুষের যৌক্তিকতা দাঁড় করায়, একে স্বাভাবিক মনে করা শুরু করে। এছাড়া বাস্তব অভিজ্ঞতাও প্রমাণ করে হস্তমৈথুন আসক্তি শুধু সমস্যাই নয়, বরং ভয়ঙ্কর রকমের মনোদৈহিক সমস্যা। ভুক্তভোগীদের কিছু অভিজ্ঞতা এরই মধ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। হস্তমৈথুনে আসক্তদের এমন করুণ উপাখ্যান এক দুটো নয়, অজস্র। হস্তমৈথুনকে স্বাভাবিক প্রমাণে উঠে পড়ে লাগার পেছনে আরেকটা বড় কারণ হলো সেই পুরনো কালপ্রিট, অর্থনীতি। হস্তমৈথুন আসক্তি আর পর্নোগ্রাফি অবিচ্ছেদ্যভাবে জড়িত। এই দুয়ে মিলে এক চক্র তৈরি করে, আর এই চক্রে আটকে পড়ে শত শত প্রাণ। যদি হস্তমৈথুনকে ক্ষতিকর বলে স্বীকার করে নেওয়া হয়, হস্তমৈথুন না করতে মানুষকে উৎসাহ দেওয়া হয়, হস্তমৈথুন আসক্তি বন্ধের কাউন্সেলিং করা হয়, তাহলে $100 বিলিয়ন পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির কী হবে? এই অতিগায় ইন্ডাস্ট্রি কি নিজ অস্তিত্বের প্রতি এমন হুমকিকে মেনে নেবে, নাকি নিজের অঢেল সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা চালাবে একাডেমিক, মিডিয়া এবং বিশেষজ্ঞদের মাধ্যমে হস্তমৈথুনকে স্বাভাবিক ও প্রাকৃতিক প্রমাণে? পরের বার কেন হস্তমৈথুন ভালো, হস্তমৈথুনের 18 অজানা উপকারিতা জাতীয় ইন্টারনেট আর্টিকেলগুলো পড়ার সময় এই বিষয়টা মাথায় রাখবেন। সর্বোপরি মুসলিম হিসেবে আমাদের ফ্রেম অফ রেফারেন্স কোনটা আগে সেটা আমাদের বুঝতে হবে। এতক্ষণে যা কিছু আমরা আলোচনা করেছি এই সব কিছুই হলো সেকেন্ডারি বা গৌণ প্রমাণ। মুসলিম হিসেবে আমাদের জন্য প্রাইমারি প্রমাণ হলো ইসলামী শরিয়ার বক্তব্য, আর ইসলামের বক্তব্য হলো হস্তমৈথুন হারাম। একজন মুসলিমের জন্য প্রমাণ হিসেবে এটাই যথেষ্ট হওয়া উচিত। যেখানে ইসলামের স্পষ্ট বিধান আছে, সেখানে বিজ্ঞানের প্রায় নিশ্চিত মত গুনায় ধরার কিছুই নেই। বিশেষ করে বিষয়টি যখন নৈতিকতার সাথে সম্পর্কিত, যেমন বিজ্ঞানের দৃষ্টিতে বিয়ে বহির্ভূত সেক্স ক্ষতিকর কিছু না, বরং আধুনিক পশ্চিমা দর্শনে এটা স্বাভাবিক, এমনকি প্রশংসনীয়। অন্যদিকে জিনা ইসলামের দৃষ্টিতে কবিরা গুনাহ। বিজ্ঞান যদি কাল থেকে জিনাকে স্বাস্থ্যের জন্য উপকারী বলে প্রচার করা শুরু করে, তাহলে এতে একজন মুসলিমের কিছুই আসে যায় না। জিনার ব্যাপারে তার ধারণা এতে বদলে যাবে না। সুতরাং হস্তমৈথুন যদি কখনো বিজ্ঞানের দৃষ্টিতে সুনিশ্চিতভাবে স্বাস্থ্যকর বলে প্রমাণিত হয়, যেটা এখনও হয়নি, তবুও এতে একজন মুসলিমের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসার কথা না, কারণ ইসলামের মাপকাঠিতে কাজটা অনৈতিক এবং হারাম। আর বাস্তবতা হলো মনোদৈহিকভাবে হস্তমৈথুন এবং পর্ন আসক্তি দুটোই অত্যন্ত ক্ষতিকর। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি কিভাবে এই ক্ষতিকর প্রভাব থেকে পরিবার ও সমাজ কেউই মুক্তি পায়নি। পর্ন আসক্তি আর হস্তমৈথুনের চক্র ব্যক্তির জীবনকে হতাশা, গ্লানি আর পুনরাবৃত্তির চোরাবালিতে আটকে ফেলে। এই বৃত্তে আটকে পড়ে তিলে তিলে ক্ষয়ে যেতে থাকে শত সহস্র মানবাত্মা। এই চক্র ভাঙার ও বৃত্তের বাইরে যাবার উপায় কি? আদৌ কি সম্ভব?